রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুল হক, বরখাস্ত শেরেবাংলা নগর থানার ওসি সহ ২ পুলিশ কর্মকর্তা। সাধারণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ধনীদেরও এগিয়ে আসতে বললেন প্রধানমন্ত্রী। কালিয়াকৈরে শেখ ফজিলতুন্নেসা মুজিব হাসপাতালের ভিত্তি স্থাপন। এবং জাহাজ আমদানি বন্ধ থাকায় হুমকিতে কমপক্ষে ৫০০ রিরোলিং ও স্টিল মিল, বহু শ্রমিক বেকার ও বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম, লোকসানের আশঙ্কায় মালিকরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। এছাড়া সংবাদে থাকছে পৌরসভা নির্বাচন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন। আজ থাকছে চট্টগ্রামের সন্দ্বীপ পৌর নির্বাচনের খবর। যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে রাজধানীর এলজিইডি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে একথা জানান আইন ও বিচার মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি আরো বলেন, এই বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ করতে দরকার হলে ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন করা হবে। ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইনটি এবং আমরা যে সমস্ত সংশোধনী এনেছি, এই সমস্ত মিলিয়ে আইনটি সঠিক আছে এবং আইনের বিধান অনুযায়ী ট্রাইব্যুনাল তার নিজের প্রসিডিউর বানাতে পারবে এবং সেটা বলছে যে সময় সময় এই প্রসিডিউরটা চেঞ্জ করে এটাকে আরো যদি গ্রহণযোগ্যতা বাড়ানো যায় তাহলে ভালো হয়। আমরাও বলছি যে এটা কোনো অসুবিধা নেই, কারণ ট্রাইব্যুনালের ক্ষমতার মধ্যে আছে যে কোনো সময় এটা এমন করা যাবে এবং এই যে বিধিটি করেছে ট্রাইব্যুনাল তার মধ্যে লেখেই আছে যে কোনো সময় এটাকে আরো পরিবর্তন করা যাবে, আরো সংযোজন করা যাবে। রাজধানীর আগারগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক নিহত হওয়ার ঘটনায় শেরেবাংলা নগর থানার ওসি সহ ২ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে তেজগাঁও থানার উপ কমিশনার ও টহল পরিদর্শককে। শুক্রবার দুপুর ১:৩০টার দিকে আগারগাঁও বায়তুন্নুর মসজিদের কাছে তাকে গুলি করে পালিয়ে যায় ৩ সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য করতে সরকারের পাশাপাশি ধনীদেরও এগিয়ে আসতে হবে। শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বেগম শেখ ফজিলতুন্নেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের ভিত্তি স্থাপন করতে গিয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সেবায় নিজের শেষ সম্বল বিলিয়ে দিতে নিজের ইচ্ছার কথাও জানান তিনি। মেহেরুল্লাহ সানির ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব খান। এই হাসপাতাল হচ্ছে ২০ বিঘা জমিতে, যা দিয়েছে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। আর এখানে থাকছে বিশ্বমানের একটি নার্সিং কলেজ, থাকছে প্রতিবন্ধীদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা। বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে এই হাসপাতালের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী। জানালেন দেশের চিকিৎসা সেবা নিয়ে নিজের স্বপ্নের কথা। পৈতৃক সূত্রে আমরা যে সম্পত্তি পেয়েছি সেগুলো আমরা আমাদের নিজেদের ভোগ বিলাসে ব্যবহার না করে ৩২ নম্বর ওই ঐতিহাসিক বাড়ি, যে বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে বাড়িতেই তিনি শেষ রক্তবিন্দু দিয়ে গেছেন, সে বাড়িটি আমরা মেমোরিয়াল ট্রাস্ট করে জাদুঘর করে দান করে। আমরা ২ বোন সবসময় চিন্তা করেছি যে আমার পিতা তো শুধু আমাদের পিতা নন, তো ওই বাড়ি এটা আমাদের না, এটা বাংলার জনগণের, তাই আমরা তো জনগণের জন্য উৎসর্গ করে দিয়েছি। প্রধানমন্ত্রী বললেন, পাবলিক প্রাইভেট অংশীদারিত্বে গড়ে তোলা হবে এই হাসপাতাল, যেখানে চিকিৎসকদের জন্য থাকবে উন্নত সুযোগ সুবিধা আর গবেষণার আধুনিক সব ব্যবস্থা। আমাদের লক্ষ্যই হচ্ছে যে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা
তাদের দরবারে পৌঁছে দেওয়া, এটা আমাদের সংবিধানে রয়েছে এবং আমাদের সরকার এই ব্যাপারে কাজ করে যাচ্ছে। সহযোগিতা চাই এবং এই ট্রাস্টে বিভিন্ন সময় যারা অনুদান দিয়েছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হাসপাতালের নির্মাণ কাজ সবে শুরু হলেও এখন থেকেই চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজীব খান, RTV, ঢাকা। ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সহ 3 জন। শুক্রবার দুপুরে তিনি চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপুরে একটি বাস পেছন থেকে তার গাড়িকে ধাক্কা দেয়। এতে জয়নাল আবদিন ফারুক, গাড়ি চালক ও সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি মারাত্মক আহত হন। পরে তাদেরকে ফেনী উপশম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন চিফ হুইপের অবস্থা আশঙ্কামুক্ত। কাঁচামালের অভাবে সারা দেশে কমপক্ষে 500 রিরোলিং ও স্টিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। হাইকোর্টের একটি রায়ের কারণে স্ক্র্যাপ জাহাজ আমদানি বন্ধ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন মিল মালিকরা। নারায়ণগঞ্জ থেকে ফিরে স্বপন দেওয়ানের ছবিতে রিপোর্ট করছেন আক্তার হোসেন, সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি প্লাবন রাজু। পুরনো জাহাজ আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় বন্ধ হয়ে গেছে বেশিরভাগ শিপ ব্রেকিং ইয়ার্ড। জাহাজ ভাঙার কাজ বন্ধ থাকার কারণে কাঁচামালের যোগান পাচ্ছে না রিরোলিং মিলগুলো। দেশের নির্মাণ কাজে ব্যবহৃত রডতরির এই মিলগুলো শ্রমিকরা এখন কর্মহীন। ভেতরে অচল পড়ে আছে কারখানার যন্ত্রপাতি। কাজ হারানোর ভয়ে উদ্বিগ্ন শ্রমিকরা। যদি এই মিল বন্ধ হয়ে যেতে আমরা কোথায় যাব, কি করবো? এখন তো কাজকাম করা সম্ভব না। কোথায় মিল বন্ধ হয়ে গেলে আমরা না খায় মরতে হবে। আমাদের চাকরি পাওয়া আমাদের অনেক কষ্ট হইব। আমি এবার এই জায়গার লেবার কন্ট্রাক্টর, আমার 100 লোক আছে। এই মিল বন্ধ হয়ে গেলে আমি এই লোকগুলো কোথায় যাব? আমরা তো অন্য জায়গায় গেলে সহজে চাকরি পাবো না। শুধু আমরা না, অলরেডি 500-র উপরে মিল বন্ধ হয়ে গেছে অলরেডি গত কালকের থেকে। তো এখন আমরা নিরুপায়। আমাদের শ্রমিক যারা আছে তারাও তো অলরেডি বেকার, আমরাও বেকার হয়ে যাচ্ছি। আমাদের উপরে তো অনেক লাইবিলিটিও আছে, ব্যাংক লাইবিলিটি আছে। এখন যে আমরা কি করবো আমরা বুঝতে পারতেছি না। মিল মালিকরা বলছেন কাঁচামালের যোগান নিশ্চিত না হলে বিস্তর লোকসান গুনতে হবে তাদের। তবে অচলাবস্থা কাটানোর উপায় খুঁজতে সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তারা। বেলা মোহাম্মদ হাইকোর্টে একটা ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের এই সেক্টরটা, যে সেক্টরটা তিলে তিলে আজকে 3-4 দশকে গড়ে উঠেছে, এই সেক্টরটাকে বন্ধ করে দিতে যাচ্ছে। আমাদের দেশে যে জাহাজ 50-55 হাজার টনের যে জাহাজ আমাদের দেশ থেকে ফেরত গেল, সেই জাহাজ ইন্ডিয়ার আপনার গুজরাটের এলাঙ্গাতে ভাঙলো। ইন্ডিয়া কি পরিবেশ বোঝে না? আর শিপিং এমন কোনো ক্ষতি করে না যে দেশের এমন অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। ওইখানে তো যেখানে শিপিং হয় পাশাপাশি এখানে মাছ জেলার মাছ ধরতেছে, ওইখানে গাছ আছে, ডাব গাছ আছে, সমস্ত কিছু এখানে ফল ফলানি আছে, সেখানে আছে। হ্যাঁ, এখানে বসত বাড়ি আছে, তো ওইখানে তো তেমন কোনো সমস্যা নাই। মাঝে মাঝে পরিবেশ বান্ধবরা বলে যে ওইখানে শ্রমিক মারা যায়। আমাদের শিপিং ইন্ডিয়া কয়টা শ্রমিক মারা গেছে। তো সুতরাং আমরা সরকারের কাছে এটাই আবেদন করব, তদন্ত কমিটির মাধ্যমে এটা যেভাবে হোক সমাধান করা প্রয়োজন। তা নাহলে আমাদের মতো এই স্টিল মিল, রিরোলিং মিল এবং শিপিং ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গেলে দেশের এবং 30,000 কোটি টাকা সরকারের লোকসান ঘাড়ে পৌঁছতে হবে এবং 50 লক্ষ শ্রমিক বেকারত্ব হয়ে যাবে। কয়েকদিন আগেও কারখানার মেশিনগুলো ছিল সচল, কিন্তু তার বন্ধ হয়ে গেছে। সে সঙ্গে বন্ধ হয়ে গেছে এই কারখানার সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিকের জীবিকা। শুধু এই কারখানাই নয়, এই অঞ্চলের সকল কারখানার সকল শ্রমিকের একটাই প্রশ্ন, তারা এখন কোথায় যাবেন, কার কাছে? আক্তার হোসেন, RTV, মদনপুর, নারায়ণগঞ্জ। এবার RSRM পৌর নির্বাচনের খবর। চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি থেকে 2 জন করে প্রার্থী নির্বাচন করছেন। তারা প্রত্যেকেই কেন্দ্রের সমর্থন নিয়ে নির্বাচন করছেন বলে দাবি করেছেন। অন্যদিকে ভোটাররা বিভ্রান্তিতে না জড়িয়ে খুঁজছেন যোগ্য প্রার্থী। এই পৌরসভা নির্বাচনের হালচালের খবর জানাচ্ছেন নাফিজা দৌলা, ছবি তুলেছেন রফিকুল ইসলাম রফিক। তখন বিকেল ছুঁই ছুঁই। চট্টগ্রাম বাঁশবাড়িয়া ঘাট থেকে প্রায় 15 কিলোমিটার নৌপথে যাওয়ার পরও নজরে আসছিল না সন্দ্বীপ। শুধু শহর নয়, গোটা দেশের সাথে বিচ্ছিন্ন এই দ্বীপটির যোগাযোগের একমাত্র পথ এটি। তারও বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত লোক এভাবেই ট্রলার বা বোটে করে যাতায়াত করছে জীবিকার তাগিদে। শুধু এখানে নয়,
সন্দ্বীপবাসীকে যোগাযোগের দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার মধ্যেও। সন্দ্বীপ পৌরসভার প্রধান দুটি সড়কের মধ্যে এটি একটি। রাস্তার এই বেহাল দশা দেখে বুঝতে এতটুকু বাকি থাকে না এই পৌরসভার যোগাযোগ ব্যবস্থা কতটুকু উন্নত। তাই এ ভোগান্তি দূর করতে পারবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান এই পৌরসভার প্রায় 28,000 ভোটার। তাদের অভিযোগ 1997 সালে প্রতিষ্ঠিত হলেও পৌরসভার প্রায় সব সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত তারা। পৌরসভার ভোট দিয়ে কি করতে হয়, খালি তো কর দিতে হয়। রোডঘাট সমস্যা, দোকানপাটের সমস্যা, নালাগামের সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, সন্ত্রাস নিরসন করার সমস্যা, এগুলো চিন্তা ভাবনা করে একজন নির্বাচিত ভালো একটা প্রার্থীকে ভোট দেবো আর কি। সৎযোগ্য এবং যার নেতৃত্বে এলাকার উন্নয়ন হবে তাকে চাই। রাজনৈতিক পরিচয় খুব একটা মুখ্য না হলেও স্থানীয় এই নির্বাচনে দলীয় প্রার্থীদের ওপর কেন্দ্রের সমর্থন নিয়ে সৃষ্টি করছে ধূম্রজাল। আমি তো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এখন থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি চলে, আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা কার্যকরী কমিটির সদস্য। বিএনপি এবং 4 দলীয় জোট আমাকে মনোনয়ন দিয়েছে। বিএনপির সমর্থিত প্রার্থী আমি কোনো অবস্থা বিদ্রোহী হওয়ার কোনো সুযোগ নেই। যোগাযোগ ব্যবস্থাই শুধু নয়, ভোটে জিততে এলাকার আরেক দুঃখ নদী ভাঙন ঠেকানো সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ঘরে ঘরে হাজির হচ্ছেন প্রার্থীরা। নদী ভাঙার জন্য আমরা ক্রস বাঁধের জন্য আন্দোলন করে এসেছি। আমাদের এই আন্দোলনের ব্যাপারে আমাদের কোনো